আচ্ছা, ঠিক আছে? একটা নোটিশ এলো, ওটা ওইটাকে করবো। আমার সঙ্গে আমার নাতনি আছে, আমাকে একটু আধটু আচ্ছা 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 আচ্ছা, দ্যাটস ফাইন। ওকে, গুড গুড গুড, থ্যাংক ইউ ফর হেল্পিং হিম। ওকে, আমি তাহলে শুরু করছি এবারে ফর্মাল। আমি একটু পজ দেবো যাতে এডিট করার সময়টা কাটতে পারি। বোল্ডলি বেঙ্গলির তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আর অনেকদিন থেকেই ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা মানে গিয়ে তো দেখা হবে না, কিন্তু অ্যাটলিস্ট এইভাবেও যদি দেখা হয়, আমাদের যারা সদস্য আছেন তাদের কাছে আপনার বইটা বিশেষ করে এবং আপনার যে অভিজ্ঞতা সেটাকে শেয়ার করতে পারি, সেই জন্যই এই অনুষ্ঠানটা আমরা করার চেষ্টা করেছি। আর সেই উপলক্ষে আমরা যতটা সম্ভব আহ আপনার বই এবং আহ, পারিপার্শ্বিক যে অভিজ্ঞতা এতদিনের প্রবাসী জীবনে, সেটাকেই ধরে তোলার চেষ্টা করবো এখানে, বিশেষ করে বাঙালি হিসাবে। আমি চেষ্টা করবো যতটা পারি ভালো করে উত্তর দেবার, এই আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমি আরেকটু মুখরা করিনি যে আমি এই গত বছর আমি পশ্চিমবঙ্গে গিয়েছিলাম, কলকাতায় গিয়েছিলাম, মুর্শিদাবাদও ঘুরেছি। তো ক্রমশ মনে হয়েছে যে দেশে থেকেও বাংলা চর্চার একটা কি বলবো, অধোগতি মতো হয়ে গেছে। হ্যাঁ, তো সেই অর্থে আমরা যারা প্রবাসে আছি তাদের যে কি বলবো, একটা অবদানও তো থাকার কথা বা উচিত, এমনি চেষ্টা করা। তো যাই হোক, তো আমি যতটুকু জানি, আমি কিছু প্রশ্ন মোটামুটি সাজিয়ে এনেছি, সেই স্ট্রাকচারেই করার চেষ্টা করি। তো যতটুকু জানি, আপনি বহুদিন মানে 1960 সাল থেকে লন্ডন প্রবাসী। হ্যাঁ, ঠিক কথা। এখন তার মানে ধরতে গেলে 64 বছরের ওপর আপনি লন্ডন প্রবাসী। তো 65 উপর না, না, কম, কারণ বলছি আমি এসেছিলাম জুলাই মাসে। আচ্ছা, জুলাই মাসে 64 হবে আর কি, জুলাই মাসে 64 হবে। আচ্ছা, অর্থাৎ 63-64 বলা যেতে পারে। 64 বছর হয়ে গেল, একটা কম সময় নয় প্রবাস জীবনে। তো এমনিতে আপনার বইয়ের মধ্যে কিছু পড়েছি, কিন্তু তবু আপনার মুখ থেকে জানতে চাই, যে কোনো মানুষ যখন প্রবাসে আসে, শুরুটা তো কঠিন থাকে। তো আপনার খুব, শুরুটা কেমন ছিল? হ্যাঁ, ও আপনার খুব, শুরুটা কেমন ছিল? খুব কঠিন। আচ্ছা, আচ্ছা, বেশ, চেষ্টা করছি সেই পুরোনো দিনে ফিরে যাবার, বুঝেছেন তো। হুম, আচ্ছা, এখানে এসে দেখলুম যে প্রথম দিনে আমার দু তিনজন বন্ধু আমাকে রিসিভ করেছিলেন, আর সেটা গ্রেট হেল্প, হুম, বুঝেছেন তো? এবং আমি এসেছিলাম জাহাজে করে, বুঝেছেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি মানে কালাপানি পার হয়েছি, আমি আকাশ কালাপানি পার হওয়া। আচ্ছা, এবং সেটা আমার আসতে সময় লেগেছিল বোধহয় 21 দিন মতো সময় লেগেছিল, জানেন। আচ্ছা, তার কারণটা হচ্ছে সব থেকে সস্তা কি করে সে আসা যায়, হ্যাঁ। সেই সেই ব্যবস্থা করে এসেছিলাম। হুম, হুম, তখন সকল প্লেন করে যাতায়াত করতো, হুম, হুম, জাহাজ করে যেত না। হুম, হুম, আচ্ছা, ওইটাই ছিল সব থেকে সস্তা। সস্তা কি করে হয়, আমি যখন গিয়ে কলকাতায় ট্রাভেল এজেন্টকে বললাম হুম, যে হুম, সব থেকে সস্তা টিকিটের ব্যবস্থা করুন, তো উনি বললেন, সব থেকে সস্তা আপনি পারবেন না। আমি বলি, কেন পারবেন না? বলে, না, ও আছে, জাহাজে করে যেতে হয়, সব সর্দার জিরা যায়, মানে উইথ ডিউ রেসপেক্ট, তখনকার হুম, ওই রকম কথা বলা হতো, বুঝেছেন হুম, তো। হুম, হুম, যে হুম, তারা, আপনি সেই তাদের মোটকা গন্ধর সঙ্গে যেতে পারবেন না। আমি সুতরাং ওসব ভাববেন না, আমি ঠিক পারবো। হুম, হুম, এবং তারা আমায় করে দিলেন, কিন্তু মানে অনেক, মানে কাঠখড় পুড়িয়ে আর কি। যাই হোক, তার কারণ হচ্ছে আমি ছেলেবেলা থেকে আমার বাবা, একবার যখন খুব ছেলেবেলা, প্রতিদিন একটা করে পয়সা দিন, তখনকার দিনে একটা পয়সা পাওয়া যেত, জানেন তো। হ্যাঁ, মানে হ্যাঁ, 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 আমার পয়সা, তা সেই হ্যাঁ। তো সেই আমি পয়সা জমানো শিখেছিলাম, জানেন, শুনলে অবাক হবেন। আমি মার কাছে ফুটো পয়সা দেখেছি। ও, তারও আগের কথা আমি বলছি। ও আপনি আচ্ছা। তারও আগে, ফুটের পয়সার আগে। হুম, হুম, তাতে এসে থাকতো উম, পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ, এদের সব ছবি থাকতো। আচ্ছা। আমি আমি বলছি 1947-এর আগেকার কথা, হুম, বুঝেছেন। হুম, হুম, তখন থেকে আমি পয়সা জমানো শিখেছিলাম। হুম, হুম, শুনলে খারাপ লাগবে, কিন্তু দ্যাট হেল্প মি। তখন তারপরেতে হলো কি, যখন বড় হলাম, তখন এই বিভিন্ন কাগজে লিখে এখানে ওখানে করে, রেডিওতে দু 2-4 মিনিট কথা বলে আমি টাকা রোজগার করতে শুরু করলাম। হুম, 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 করে জমালুম প্রায় 700 টাকা। 700, তার 700 বা 800 এরকম টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলাম, হুম, হুম, বুঝেছেন। হুম,
মানে আমার পকেটে একটা পয়সা ছিল না, মানে ওই রকম অবস্থায় কেউ এদেশে আসে না। যাই হ্যাঁ, হোক, এটা আমি কিন্তু, আর প্রথম দিনে আসার সময় এসেছিলাম একটা আসলে ইটালিয়ান জাহাজে। জাহাজে। ইটালিয়ান জাহাজে ওদের ইটালিয়ান খাবার, হুম হুম। আর বাঙালি, আর আমরা আমরা আমি ছাড়াও আরো 2-4 জন বাঙালি ছেলে ছিল। আচ্ছা। প্রত্যেকেই আমাদের সব উল্টোপাল্টা ধারণা ছিল। আমার ধারণা ছিল যে আমরা খুব মশলাদার খাবার খাই, ওইসব দেশ নিশ্চয় আরো ভালো মশলাদার খাবার টাবার দেয়, কিন্তু আমি জানতাম না। তা ওরা আমাদের জিজ্ঞেস করেছিল আগে থেকে যে তুমি কি খাবার খাবে, ইন্ডিয়ান খাবার খাবে না মানে ইউরোপিয়ান খাবার। আমরা সব বললাম ইউরোপিয়ান। ইউরোপিয়ান বলতে ওরা দিল ইটালিয়ান খাবার। এখন ইটালিয়ান খাবার খুব ভালো লাগে, কিন্তু তখন তো এবারে বিস্বাদ। তারপরে অলিভ অয়েল এখন খুব ভালো লাগে, হুম, তখন গন্ধ একটু ভালো লাগে না। একদম 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 একদম। এই অবস্থায় করে মানে তখন, অথচ ওই জাহাজের লোকেরা তারা চেষ্টা করছে আমাদের যতভাবে মানে সন্তুষ্ট করা। হ্যাঁ তা আমি বললাম দেখো, তোমার এই খাবারটা কাজ করো, ওর তো কিছুতেই মশলা ফসলা দিতে পারছে না। ঘি নেই তো তোমাদের বাটার, যে বাটারকে ঘি করো, হুম হুম। বাটারকে ঘি করে থেকে পেঁয়াজ ভাজো, সেই পেঁয়াজ দিয়ে দাও, তাতেও সে টেস্ট হয় না। যাই হোক, এই করতে করতে এলো তা জাহাজ থেকে আমার বন্ধুদের লিখেছিল, দেখো এখানে খাবার খেয়ে মোটে ভালো লাগে না, অন্তত ওখানে গিয়ে আমাদেরকে যাতে একটু একটু ইন্ডিয়ান খাবার খাইয়ে। হুম হুম। তা আমি এখানে একটা ভিক্টোরিয়া বলে স্টেশন আছে, সেই আচ্ছা। রেলওয়ে, হ্যাঁ হ্যাঁ, জানি, নামটা জানি। এখন এলুম বুঝেছেন তো, হাওড়া থেকে ট্রেন ধরে ওভারনাইট স্টেশনে করে, ওভারনাইট 2 দিন বলে গেলুম মাদ্রাজে। মাদ্রাজ থেকে এক রাতের থেকে আবার ট্রেন ধরে গেলুম কোচিনে। হুম হুম কোচিন থেকে আমার জাহাজ ধরতে হলো। হুম 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 আর সেই জাহাজ ঘুরতে ঘুরতে এলো, আর আরব সাগরের উপর দিয়ে যখন যাচ্ছে তখন আবার সি সিকনেস হলো। হুম হুম। আমার দাদা বলেছিলেন যে সিকনেসের ট্যাবলেট পাওয়া যাচ্ছে, হ্যাঁ। কিনে হুম নিয়ে গেছে। হুম হুম। কিন্তু সিকনেস হলো, আমার খালি মনে হচ্ছে আরো বেশি বোধহয় হবে। হুম। সেই পর্যন্ত সে আরো বেশি হবার ভয়েতে সে পকেটেই রয়ে গেল, কোনো খাওয়া হয়নি, সিকনে ভুগলো। মানে যাই হোক, 21 দিন পরে আপনি পৌঁছালেন লন্ডনে। হ্যাঁ, তাহলে লন্ডনে এসে আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে আপনি কি আর্ট স্কুলের ছাত্র হিসাবে প্রথমে এসেছিলেন, না মানে আপনি যে এলেন কিভাবে এলেন, কেন এলেন, কি করতে এলেন? এইবারে তো যা বলবো, হ্যাঁ। মানে পুলিশে জানতে পারলে মানে ধরতে পারে আমাকে, বুঝেছেন। বলছি কি, তখন তখন আমরা ছিলাম কমনওয়েলথ সিটিজেন। হ্যাঁ, কমনওয়েলথ সিটিজেন, হ্যাঁ। কমনওয়েলথ সিটিজেনদের বলা হতো ব্রিটিশ সাবজেক্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ব্রিটিশ সাবজেক্টের এদেশে আজকালকার কেউ জানে না এগুলো, কিন্তু এগুলো আপনাদের মুখ থেকে যেগুলো শুনে শুনে ভালোই হচ্ছে। এই এই সাবজেক্ট কথাটার আমরা বাংলায় জানতাম প্রজা, হুম হুম কিন্তু আমরা স্বাধীন দেশের লোক, আমি তো প্রজা নই। হুম হুম মানে অলমোস্ট প্রতিবাদ হুম করেছে, এখানকার লোকের সঙ্গে ঝগড়া করেছি নিয়ে, হুম কিন্তু সাবজেক্ট কথাটা এই দেশে প্রজা নয়, অন্য হুম। তার মা। আচ্ছা, তাতে ওরা কোনো টেকনিক্যালি কিছু ভুল হয়নি। যাই হোক, ব্রিটিশ সাবজেক্ট হিসেবে আমার এই দেশে আসার জন্য কোনো ভিসার দরকার নেই, আচ্ছা। সুতরাং কোনো ভিসার দরকার নেই। কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট আমাদের দেওয়া হতো না। তার আচ্ছা। কারণ হচ্ছে, ইন্ডিয়ান পাসপোর্ট দেওয়া হতো কাদের, যারা, ওদের একটা হিসেব আছে, লিস্ট, উচ্চ শিক্ষার্থী যারা যাবে তাদের দেবে। আচ্ছা। আচ্ছা, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হুম ইত্যাদি। হুম হুম আমি তাই নই, আমি আর একটা ইচ্ছু নই। হুম আমি করলুম কি, দেশ থেকে এদেশের আচ্ছা, তখন আমি দেশেতে একটা চাকরি করতাম, চাকরিটা কেরানির চাকরি, কিন্তু একটু আধটু ছবি আঁকতে পারতাম, একটু লিখতে পারতাম বলে তাদের বিজ্ঞাপনের কাজগুলো আমি করতাম। হুম তারাই আমি বলেছিলাম যে আমি আমার নিজের পদটাকে নিজের নাম দিয়ে দিতে, তা আমি দিয়ে অ্যাডভার্টাইজিং ম্যানেজার, হুম বুঝছেন তো। হুম হুম হুম। আচ্ছা, এবার অ্যাডভার্টাইজিং ম্যানেজার হয়ে ভাবলাম যে অ্যাডভার্টাইজিং ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, করে করসপন্ডেন্স কোর্সে এদেশে
একটা একটা কোর্স শুরু করলাম। হুম হুম সেখানে গিয়ে দেখলাম যে সেইটা একবার মানে মার্কেটিং ফার্কেটিং কমার্সের ব্যাপারে, আমি তো ওসব কিছুই বুঝি না। আচ্ছা, আর ইতিমধ্যে আমি করলাম কি, বিভিন্ন কলেজে যেখানে যে ওই আমি যে পার্টিকুলার কোর্সটা করছি, হুম সেখানে সব চিঠি লিখলাম। হুম হুম। এ হলো কি, চিঠি যখন উত্তর আসছে যে তোমাকে তোমাদের ইউনিভার্সিটির থ্রু দিয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে, তা হ্যাঁ, নাহলে আমাদের এখানেও এরকম ধরনের এখনো ধরুন নানা রকম যে নিয়ম কানুনের মধ্য দিয়ে আসতে হয়, তখন তো ওই রকম স্ট্রিম লাইন ছিল না, কাজেই নানা রকম। তো আমি শুধু সময়ের স্বার্থে আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, যে আপনি যেটুকু জানি সে যে আর্ট স্কুলের ফুল টাইম ছাত্র ছিলেন, এবং আমরা যেটাকে অড জব বলি, সেই অড জব, যে দোকানে কাজ করা আমাদের দেশে, যে আসলে কি বলুন তো, আমি একটা বিদেশে এসে একটু জিনিস বুঝেছি, যে এখানে কিন্তু কোনো জবই না অসম্মানের নয়। আপনি চুরি কাজ। না করে কাজ করে খাচ্ছেন, এটাই হচ্ছে এখানে সম্মানের ব্যাপার। আমি দেখেছি জ্যানিটার, সে মেডিকেল কলেজে পড়াশোনা করে, অবসর সময় জ্যানিটারের কাজ করে। তো যাই হোক, তো আপনি সেভাবে স্ট্রাগল করে বড় হয়ে, মানে স্ট্রাগল করে এখানে প্রবাসে স্থাপিত হয়েছেন। তো আরেকটু এগোনোর আগে এখন আমি স্ট্রাগল করছি। এখনো এখন স্ট্রাগল করছেন, জীবনটাই স্ট্রাগল। তো আমি দর্শকদের বা শ্রোতাদের আমি একটু বলে রাখি, যারা অনেকেই জানেন না, আমাদের কাছে শ্রদ্ধেয় বিমান চাঁদ মল্লিক যিনি আজকে উপস্থিত হয়েছেন, তিনি 1959 সালে, আমাকে কারেক্ট করে দেবেন আমি যদি ভুল বলি, 1959 সালে ব্রিটিশ পোস্ট অফিসের জন্য গান্ধী স্মারক ডাক টিকিট ডিজাইন করেন। ওই যে উনি বললেন উনি আর্ট, মানে চিত্রকলায় পারদর্শী ছিলেন, সেটাকে অবশ্যই ব্যবহার করেছিলেন সেই দক্ষতাটাকে। তারপরে বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাইয়দ চৌধুরী এবং ব্রিটিশ ডাক বিভাগের সাবেক ভারপ্রাপ্ত মন্ত্রী জন স্টোনহাউসের আমন্ত্রণে 1971 সালে নব প্রতিষ্ঠিত বাংলাদেশের জন্য প্রথম 8টি ডাক টিকিটের পরিকল্পনা ও সেগুলি রচনা করেন। এবং আমি যদি ঠিকঠাক বুঝে থাকি, এইটি আপনার কাছে সবচেয়ে গর্বের ব্যাপার বলে আপনি মনে করেন। তো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন, দু চার লাইন, কেমন সেরকম লেগেছিল যখন আপনি বলছি, এটা এটা পেলেন? গর্ব যদি বলি, অনেকেই খুশি হবেন। আচ্ছা, আহ, এটা একটা আমার বড় কাজ, তারপরে সিগনিফিকেন্ট কাজ। আচ্ছা, কারণ আমি বলছি, আমি খুবই ছোট তখন, কিন্তু সেই স্বাধীনতার সময় বাংলাদেশ এবং ভারতে যে উত্তেজনা, উত্তেজনা বলতে পজিটিভ এনার্জির কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। উন্মাদনা, সেটাও পজিটিভ এনার্জির কথা বলছি, আবেগ, সেই পরিপ্রেক্ষিতে এটা অসম্ভব একটা গর্বের ব্যাপার বলেই আমি মনে করি। Right, ঠিক আছে। কিন্তু আমি অনেক অনেক রকমের কাজ টাজ করি, বুঝলেন? সব হুম মিলিয়ে ওটা একটা কাজ, বুঝেছেন তো? হুম 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 এবং সব কাজের চেয়ে চেষ্টা করি আমার যথাসাধ্য মন দিয়ে, সাধ্য দিয়ে, স্কিল দিয়ে কাজটা করবার, এবং হুম ক্ষেত্রেও তাই করেছি। হুম 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 হুম, নিশ্চয়ই নিশ্চয়ই। তো তবে যেটা আমি বললাম, যে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নিঃসন্দেহে এগুলি একটি বড় অবদান বলে আমি মনে করি। আপনি হয়তো বলেছেন তো, এইটি কিন্তু আমি মানে সত্যি কি এটা সাহিত্যের সঙ্গে সম্পর্ক আছে। আচ্ছা, আর সংস্কৃতি কথাটা এমন একটা ভেগ অ্যান্ড বড়, এটা বোঝে না। তবে এটা একটা ঐতিহাসিক মূল্য নিশ্চয়ই আছে, হুম এটা আমি। তবে সব থেকে বড় যে কাজটা হয়েছে, ওই ছোট ছোট স্ট্যাম্প গুলো তখন অ্যাম্বাসেডারের কাজ করেছিল। হুম তখন বাংলাদেশ শব্দটার সঙ্গে পৃথিবীর পরিচয় ছিল না। এক্স্যাক্টলি। ওই স্ট্যাম্প গুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছিল হুম হুম থ্রু নিউজ পেপার। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে বলি 26শে জুলাই 1971, হ্যাঁ 26শে জুলাই 1971, ওই স্ট্যাম্প গুলো ওয়ার্ল্ড প্রেসকে দেখানো হয়। আচ্ছা। এবং দেখানো হয় হাউসেস অফ পার্লামেন্টের অনেক ঘর আছে, জানেন তো? আমরা ছবিতে যা দেখি মেইন ঘরটা দেখানো হয়, কিন্তু হুম। তার অনেক ঘর আছে। হ্যাঁ, অবশ্যই। একটা ঘরে যে ওটা অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে সমস্ত জার্নালিস্ট এসেছিলেন, তারা সমস্ত ফটোগ্রাফার, তারা ছবি দিয়ে পরের দিন অর্থাৎ 27 তারিখে
সমস্ত কাগজে, এই দেশের সমস্ত কাগজে ছবি বেরিয়ে গেল যে হুম। বাংলাদেশ একটা রাষ্ট্র রাষ্ট্র নতুন তৈরি হয়েছে। হচ্ছে, এবং তার স্ট্যাম্প, হুম এবং সঙ্গে সঙ্গে নানা দিক থেকে প্রতিবাদ এলো। প্রথম প্রতিবাদ এলো পাকিস্তান থেকে, যেটা অন্যায় হচ্ছে। হুম তারপরে ফিলাটেলিক জার্নালিস্টরা বলে, দেখে নেব তোমার ওই স্ট্যাম্পকে গ্রহণ করো তো, লেবেল, দ্যাটস কারেক্ট, লেবেল, হুম হুম লেবেল। হুম যতক্ষণ দেশটাকে পৃথিবীর দেশ বলে স্বীকার না করছে, হুম তখন হুম স্ট্যাম্পকে তো স্ট্যাম্প বলা হবে না। না, অল কারেক্ট। আচ্ছা, এক্সাক্ট। হুম যাই হোক, কিন্তু খবরটা আজকে বেরিয়ে গেল। হুম 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 আহ, এরপরটা কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, আমি সেটা বুঝতে পারছি, কারণ কারণ ওই সময় আমি যেটা বুঝলাম আপনার কথা থেকে যে সেই মুহূর্তে হয়তো ভারতই বোধহয়, আমি যতদূর জানি, প্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়, তারপরে সোভিয়েত ইউনিয়ন এবং বলছি, ভারতের সঙ্গে সঙ্গে ভুটান দেয়, জানেন? ভুটান দেয়। হ্যাঁ, কিন্তু না, সোভিয়েত। এই যে সমস্ত পৃথিবীতে আপনার ডাক টিকিট ছড়িয়ে গেল, সকলে জানলো যে বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, এটাও আমি 100% শিওর যে মানুষের মনে আবার এই দেশটাকে, নতুন দেশটাকে স্বীকৃতি দেবার যে আহ কারণ কি বলুন তো, অনেক সময় না এখানকার পশ্চিমী মানুষ পূর্ব দিকের দেশগুলো সম্বন্ধে তেমন কিছু জানে না, সেইটার ক্ষেত্রে একটা বিশাল অবদান রেখেছিল বলে আমিও মনে করি। আচ্ছা, এইসব সম্পর্কে আর বলি, মনে পড়েছে যেটা বলবো। আচ্ছা, সেই তো হয়ে গেল প্রেস কনফারেন্স, লোকজন কথা বলতে আরম্ভ করলো। আচ্ছা, ইতিমধ্যে যুদ্ধ তো চলছেই। আচ্ছা, এবং 16ই ডিসেম্বর ওই 1971-এ পাকিস্তান সারেন্ডার করে। হুম 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 কিন্তু তার আগেই ভারতবর্ষ এবং ভুটান স্বীকৃতি দিয়েছে। হুম হুম আচ্ছা, তার কারণ হচ্ছে মার্চ মাসে বাংলাদেশ সরকার মানে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলে ঘোষণা করেছে। হুম, ওরা ঘোষণা করেছে বটে, কিন্তু পৃথিবী তো আর অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়া কিছুদিন পরে ওটা অ্যাকসেপ্ট করেছে, এবং সেই সঙ্গে ভুটান। হুম আচ্ছা, এইবারে বলি 17th অফ আমার এখানকার হিসেবে, হুম 17th অফ ডিসেম্বর হুম হুম ভোরবেলা, মানে তখন আমি ঘুমোচ্ছি, হুম হুম আমার টেলিফোন বেজে উঠলো। মানে উফ, এই 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 ভোরবেলা কে ঝামেলা করছে রে বাবা। তখন তিনি ফোনে বলছেন যে আমি স্টোন হাউস কথা বলছি। হুম হুম তুমি শুনলে খুশি হবে, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র বলে মেনে নেওয়া হয়েছে, এবং অর্থাৎ বাংলাদেশের কাছে পাকিস্তানি সোলজারের যে প্রধান, তিনি সারেন্ডার করেছেন। ন্যাচারালি, মানে দ্যাট মেড মি ভেরি প্লিজ। হুম। শুধু তাই নয়, ইনসিডেন্টালি 17th অফ ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন। ওহ ও, আচ্ছা 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 আচ্ছা। সুতরাং ভাবতেই পারেন, মানে হ্যাঁ হ্যাঁ, আর জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। উপহার, বুঝেছেন তো? আচ্ছা, আপনি যে এই যে বাংলাদেশের সরকার থেকে 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা লাভ করেছেন, দর্শকদের জন্য জানিয়ে রাখা উচিত যে একই পুরস্কার পেয়েছিলেন মাদার টেরিজা, পণ্ডিত রবিশঙ্কর এবং শ্রী জ্যোতি বসু। সেইটাও কি এই ডাক টিকিট প্রকাশের জন্য, না আরো কিছু অবদানের জন্য? ওরা ওরা ওদের কাজের জন্য আসলে ওটা হলো কি, ওই যে পুরস্কারটা দেওয়া হচ্ছে কাদের, যেসব বিদেশিরা হুম। বাংলাদেশকে সাহায্য করেছেন, হ্যাঁ, তাদেরই দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময়। আমাকে দেওয়া হলো ডাকটিকের জন্য, জ্যোতি বসুকে দেওয়া হলো, শরণার্থী ওদের। ওদের দেখাশোনা করেছিলেন। মাদার থেরেসাও তাই করেছিলেন। কিন্তু ওদের যখন যখন দেওয়া হচ্ছে, তখন কিন্তু ওনারা মারা গেছেন। হুম, আচ্ছা, শরণার্থী। ওদের সব মরণোত্তর মানে পুরস্কার দেওয়া হচ্ছে। এবং হুম শুধু তাই নয়, এই আমি বোধহয় আপনি জানিয়েছি, প্রথম পুরস্কারটা দেওয়া হয় মিসেস গান্ধীকে, মিসেস হুম হুম ইন্দিরা গান্ধী। আচ্ছা, প্রথম। হুম, আচ্ছা, তারপরে ওটা 7টা পর্যায়ে দেয়া হয়েছিল হ্যাঁ পর। আচ্ছা, পর।
প্রথমবার দেওয়া হলো একজনকে, হুম, আর দ্বিতীয়বারে দেওয়া হলো অ্যারাউন্ড 80 জনকে। হুম, 80 জনের মধ্যে আমি একজন। হুম, হুম, তার মধ্যে ছিলেন রবিশঙ্কর। হুম, রবিশঙ্কর তখন ক্যালিফোর্নিয়ায় থাকেন। আম, তিনি গিয়ে আসতে পারেননি। হুম, হুম, তিনি তার এক ছাত্রকে পাঠিয়েছিলেন। হুম, তারপরে যেমন আলী আকবর খাঁ, তিনি আসতে পারেননি, তার বোধহয় ছেলে এসেছিল। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এইরকম অনেকে এসেছিলেন। আর ওই যে আপনি আপনি আমাকে বলেছিলেন যে এই যে প্রেসিডেন্ট জিমি কার্টার আর কিউবার ফিডেল কাস্ট্রো এরাও কি ওই 80 জনের মধ্যে, না আলাদা না, করে না, কিছু? সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। ও, সেটা, আলাদা ব্যাপার, আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলছি, সেটা 1988, আই থিঙ্ক। আচ্ছা, আচ্ছা, এটা একদম আলাদা ব্যাপার। আচ্ছা। 1980, আমি কোথাও ওটা লিখেছি, দেখুন তো যাই কোথাও হোক, মানে এগুলো জানা দরকার আমাদের যে বলছি, আহ, এটা হচ্ছে উম, ধূমপানের বিরুদ্ধে আন্দোলনের জন্য। ও, যে আন্দোলনের সঙ্গে আপনিও জড়িত, আপনিও হ্যাঁ, আপনিও আচ্ছা, জড়িত। এর মধ্যে ব্যাপার হচ্ছে কি, ধূমপানটা যে খারাপ হুম, হুম, সেটা বেশ কিছুদিন ধরে লোকে জেনেছে। হুম, হুম, আচ্ছা, সে যেখানে জেনেছে মানে কি, সেটা খবরের হিসেবে জানেন তো। হুম, 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 কিন্তু যারা ধূমপান করেন হুম, হুম, তারা ওটি নজর করেন না। আর হুম, হুম। তার পিছনে আছে টোব্যাকো ইন্ডাস্ট্রি। টোব্যাকো ইন্ডাস্ট্রি প্রচন্ড লবি, লবি, আবার তার লবি আছে, ইউ আর লবি রাইট। আছে। হুম, আচ্ছা, যখনই পার্লামেন্টে, এদেশে পার্লামেন্টে, অন্য দেশে কি হয় আমি জানি, এদেশ পার্লামেন্টে কেউ প্রতিবাদ করে মানে বলতে চান, আরেকজন আই অবজেক্ট, যেই অবজেক্ট বলা হয় সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেওয়া হয়। এই করে ওটা কিছুই মানে উম, মানে পাস করানো যাচ্ছে না যেখানে। হুম, 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 তারপরেতে আর ইতিমধ্যে আমাদের মতো লোক সারা পৃথিবীতে কিছু কিছু লোক আন্দোলন করছি, যেটাকে মানে লোককে অপরকারিতা বুঝিয়ে হুম, দেওয়ার চেষ্টা করছি। হুম, হুম। আচ্ছা, ওই তারিখটা কোথায় আমি লিখেছি জানান। ঠিক আছে, কারণ আমাদের তো অত সময়ও নেই, কিন্তু আপনার এই যে ধূমপান বিরোধী আন্দোলন যেটা আপনি বললেন, এই হ্যাঁ, আন্দোলনটা হ্যাঁ, মানে 1988, ঠিক আছে, ওকে। 1988 এ হুম, হুম, বলছি, 1988 এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 40 বছরের পূর্তি হয়। হুম, 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 40 বছরের পূর্তিটাকে ওরা কিভাবে উদযাপন করবে, ওরা ঠিক করলেন যেসব লোক বা যেসব প্রতিষ্ঠান যারা, যাদের সঙ্গে স্বাস্থ্য প্রফেশনালের সঙ্গে যুক্ত নয়, হুম, হুম, এইরকম যেসব লোক ধূমপানের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের 40টা পুরস্কার দেওয়া হবে। হুম, হুম, আচ্ছা, এবং এর মধ্যে আছে কি, কিছু কিছু সাধারণ লোক, অতি সাধারণ লোক, হুম, অধিকাংশ হচ্ছে খুব টপ পিপল, যেমন এক্স প্রেসিডেন্ট হুম, জিমি কার্টার। হুম, হুম। আচ্ছা, ফিদেল কাস্ট্রো, উনি যে চুরুট খেতেন, তা হ্যাঁ। উনি ওকে তখন উনি তখন বললেন যে বুঝতে পারি এটা একটা ভালো কাজ নয়। আচ্ছা, আমি একটা কাজ করব, আমি প্রকাশ্যে আর এই চুরুট খাবো না। তা ঠিক আছে, সেই জন্য তাকে তারপর সমস্ত বড় বড় লোক বুঝছেন তো, তার মধ্যে দু একজন ছোটখাটো লোক, আমি যেমন নাস্তিক। এটা সেটা আপনি পোলাইটলি বলছেন, কিন্তু কারণ আমি মনে করি যে এই যে আমরা যে বোল্ডলি বেঙ্গলি বলি, কারণ মানে এই যে বোল্ডলি বেঙ্গলি সদস্য হিসাবে এবং আমরা যারা এখানে আপনার শুনবো তারাও এটা খুবই মানে গর্বিত হবে এটা ভেবে যে প্রবাসে বসে একজন বাঙালি এই কাজগুলো করছেন। মানে এটা কিন্তু একটা গর্বের ব্যাপার, কারণ আমরা ধরুন দেশে থাকতে যা যা করতে পারি প্রবাসে বসে তা করা সবসময় সম্ভব হয় না, বা উদ্যোগ থাকে না, হ্যাঁ, নানা রকম স্ট্রাগলের মধ্যে, সেই জন্য। আচ্ছা, আরেকটা কথা আমি দর্শকদের জানিয়ে দিই যে আপনি বায়ু দূষণ মুক্তি যেটা বললেন, বায়ু মানে আন্দোলনের সঙ্গে বিশ্ব সংস্থার পুরস্কার লাভ করেছেন 1988 সালে। যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সেটা হচ্ছে যে 2006 সালে 72 বছর বয়সে আপনি লন্ডন ম্যারাথনে যোগদান করে পুরস্কার লাভ করেছেন। 26.2 মাইল যে প্রতিযোগিতাটা, মানে অলমোস্ট 43, প্রায় 42.195 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা। তো আপনার এই স্বাস্থ্য সচেতনতাটা খুব ভালো লাগে, এবং স্বাস্থ্য যে আপনি রাখতে পারছেন সেটাও আমি আপনার দীর্ঘায়ু কামনা করি।
আপনি কিভাবে এরকম স্বাস্থ্য রাখতে পারলেন যে এই বয়সে, 72 বছর বয়সে ম্যারাথন দৌড়াতে পারবেন? বলি শুনুন, তখন তো বিভিন্ন কলেজে আমি পড়াতাম, আপনারা আপনি জানেন হুম, যে এই কলেজে পড়াতাম এগুলো হচ্ছে কিন্তু আমার অ্যাজ এ ভিজিটিং লেকচারার, হুম, বুঝেছেন তো? আচ্ছা, আর ছাত্রদের পড়ানো খুব আনন্দের বিষয় যদি ছাত্র রিসেপটিভ হয়। হুম, সব জায়গাতে সবসময় রিসেপটিভ ছাত্র পাওয়া যায় না। না, হুম, এক জায়গাটাতে ঝামেলা, তারা তাদের বোস্টালে যাওয়ার কথা, জেলে যাওয়ার কথা, তারপর তাদের কলেজে আটকে রেখে দেওয়া হয়েছে। আর হুম, সেই ছাত্রদের আমায় পড়াতে হচ্ছে না। তারা হুম, ঝামেলা করতে, এবং ঝামেলার জন্য আমার খুব নার্ভাস টেনশন হতো, ঘাড়ে ব্যথা হতো। তা একদিন ঘাড়ে কষ্ট পাই। একদিন আমার স্ত্রী অপরাজিতা বললেন যে, দেখো, শুনেছি জগিং টগিং করলে এই এই নার্ভাস টেনশনটা চলে যায়। হুম, হুম, আর তুমি করে আমাকে, আমার তখন একটা প্যাকেট অফ মানে উপহার, হুম, জন্মদিন টন্মদিন হতে পারে, জানি না কিসের জন্য, হুম, জগিং স্যুট। হোয়াটস দ্যাট জগিং স্যুট? জীবনে আমি কোনোদিন ব্যায়াম করিনি, হুম, 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 খেলাধুলো কখনো করিনি, খেলাধুলো বুঝিও না, ক্রিকেট বুঝি না, ফুটবল বুঝি না। আর তুমি দিচ্ছ আমাকে এই জগিং করতে, বল হ্যাঁ ওই করে আমি করলাম। আমি রাস্তায় বেরোলে যে লোকে তো আমাকে এ করবে, তাড়া করবে। লোকে না হলেও কুকুরে তাড়া করবে, কুকুরে না করে নর কুকুরকে তাড়া করবে। যাই হোক, তা আমি করলাম কি, গেলুম, ছুটতে গেলি, আমাদের পাড়াতে খুব সুন্দর ছোটবার জায়গা আছে। হুম, 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 2 মিনিট কোনো মতে দৌড়ে গিয়ে আমি একটা বেঞ্চে বসে পড়লাম। কিন্তু আস্তে আস্তে এটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেল এবং কন্টিনিউড, বুঝেছেন তো? এবং তখন মানে এটা নেশার মতো হয়ে গেল। হুম, হুম। তো এর মধ্যে আপ- হ্যাঁ, বলুন। এর মধ্যে একটা মজা হলো কি, হুম, হুম, আমার ডাক্তার, তখন ডক্টর এডওয়ার্ড বলে আমার এই ডাক্তার ছিলেন, তিনি একটা প্রজেক্ট তৈরি করলেন। প্রজেক্ট হচ্ছে কি, যে দুজন লোককে মিলিয়ে দেওয়া হবে, তারা একসঙ্গে কোনো রকম কিছু ব্যায়াম করবে। আচ্ছা, করে তিনি আপনার কোন কম্পিউটার এক্সপার্ট, আহা, কম্পিউটার দেখে তার সব, তার রোগীদের মধ্যে থেকে আমাকে বাঁচলেন, আমার সঙ্গী হিসেবে বাঁচলেন সাইমন বলে একটি ছেলেকে। আচ্ছা, সাইমনের বয়স হচ্ছে আমার থেকে 27 বছর কম। আচ্ছা, তারপরে তার সাইমনের সঙ্গে আমরা, সাইমনকে দেখি দেখি নাকি অদ্ভুত, তার কানে মাকড়ি, নাকে মাকড়ি, মানে এই ছেলেটাকে দিয়েছে আমার সঙ্গে করতে, আমি তো সব পছন্দই করি না। তারপরে তার সঙ্গে আমি দৌড়তে শুরু করলাম। বাহ, এইভাবেই আপনার একদিন গিয়ে 72, না কত, 72 বছর বয়সে আপনি হ্যাঁ, বাহ। করতে করতে হলো কি, আচ্ছা, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি একটুখানি, যে এই এটা না 40 মিনিটের জুম মিটিং, তো 30 মিনিট আমরা ক্রস করলাম। যদি কোনো কারণে কেটে যায়, আবার একই লিংক দিয়ে আপনি জয়েন। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক নিশ্চয়ই। আছে? আচ্ছা, একটা জিনিস বলি, এই এই যে এত কিছু জানলাম, এরপরে যেটা আরো বিশেষ করে আমরা বোল্ডলি বেঙ্গলির তরফ থেকে যেটা জানতে চাইছি, যে ধরুন আহ আপনি বহুদিন বিদেশে আছেন এবং বাংলা চর্চা করছেন। আমার সেই উৎপল দত্তের ছবির কথা মনে পড়ে যায়। এখানে উনি একটা ওরকম একটা কথা বলিয়েছিলেন, সত্যজিৎ রায় ওনার মুখ দিয়ে বলিয়েছিলেন, যে ভুলতে চায় সে বোধহয় 3 দিনেও ভুলে যেতে পারে বা 3 মাসে ভুলে যেতে পারে, আর যে ভুলতে চায় না সে কোনোদিনই ভুলে না। এরকম, এটা সত্যি কথা। এবং আমার যেটা আরো ভালো লেগেছে, যে আপনি ওইখানে বসে বাংলা চর্চা করছেন, বাংলা বই লিখছেন, দূরের দুর্গাটা আমি পড়েছি। তা আপনি বাংলা চর্চার এই উৎসাহটা ওখানে বসে পান কিভাবে, যেখানে ধরুন এখন আকর্ষণটা চারিদিকে কমে যাচ্ছে এবং প্রবাসী বাঙালিদের কাছে তো বাংলা চর্চা করানোটাও বেশ কঠিন, পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতটাও বেশ টাফ। তো আর আমি এবারে গিয়ে দেখলাম যে দেশে তো বাংলা ভাষাটাই পশ্চিমবঙ্গে যেন একটা তৃতীয় ঐচ্ছিক ভাষা। ঐচ্ছিক ভাষার মানে হচ্ছে পড়ার দরকার নেই, এরকম অবস্থায় চলে গেছে। তো আপনার এ ব্যাপারে কি মত, বাংলা প্রবাসে বাংলা চর্চার যে কি বলবো এটা ইন্সপিরিট? একেবারে ছেলেবেলা থেকে, বুঝেছেন? আর ছেলেবেলা থেকেই
মানে যখন আমি এই খবরের কাগজের তখনকার দিনে দৈনিক পত্রিকার একদিন হুম হুম এক পাতা করে ছোটদের জন্য পাতা থাকতো। হুম হুম তা হুম যুগান্তরে থাকতো ছোটদের পাত্তারি, আনন্দবাজারে থাকতো আনন্দবেলা। হুম তা হুম 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 সেই পড়তুম, আর তাতে দেখতুম সমস্ত ওই ছোটদের লেখা কবিতা এটা ওটা সমস্ত ছাপা হয়। তা আমি একটা তখন আমার 14 বছর বয়স, একটা ছোট কবিতা, কবিতা বলা যায় না, তাকে পদ্য বলা যায়, বুঝেছেন? হ্যাঁ হুম পাঠালো, ছাপা হলো। বাহ, আহ, এটা কোথায়, আনন্দ মেলায়? না, যুগান্তরে। যুগান্তরে, আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, ছড়ার নাম, তার নিচে লেখা রয়েছে বিমান চাঁদ মল্লিক, ছাপার অক্ষরে আমার নাম খবরের কাগজে। মানে অবশ্যই। বুঝেছেন, মানে ভেরি প্লিজ। হুম হুম তা সেই করে আমি করতুম, করে তখন করলাম কি, বিভিন্ন কাগজে আমি এরম ছড়া পাঠাতে আরম্ভ করলাম, ছাপতে আরম্ভ করলাম। তাতে আমার উৎসাহ হতো। সেই 14 বছর বয়স থেকে আমি শুরু করি, বুঝেছেন? বাহ। আচ্ছা, এবং তখনকার দিনে বাংলা এবং ইংরেজি সমস্ত পত্রিকার ছোটদের পাতাতে আমার কিছু না কিছু লেখা বেরিয়েছে। বাহ। আচ্ছা, বাহ, আশা করি আপনি সেই কালেকশন গুলোকে রেখেছেন আপনার কিছু কাছে। কিছু আছে, কিছু কিছু আছে, সব নেই, অনেক হারিয়ে হুম গেছে। হুম হুম আচ্ছা, হুম। কিছু কিছু সেই বাংলার প্রতি মানে ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসা আমার তখন থেকেই ছিল। হুম। সেটি নিয়ে এদেশে এসেছি। নতুন প্রজন্মের কাছে আমার এটাই খারাপ লাগে যে মনে হয়েছে যে নতুন প্রজন্মের কাছে এখন বাংলা ভাষার থেকে ইংরেজি বা হিন্দি, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, এই ভাষার চর্চাটা মানে প্রায়োগিক কারণে, যে আমাকে একটা চাকরি পেতে হবে, ভারতের পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে বা ভারতের বাইরে যেতে হবে, এইটা এত ছোটবেলা থেকে তারা চিন্তা ভাবনা করতে শুরু করে যে ভাবে যে আমার বাংলা শেখার আর সেরকম কোনো দরকার নেই বা দরকার নেই। প্রয়োজন নেই, যেটা খুব দুর্ভাগ্যজনক। তো সেই জন্য আপনার, বিশেষ করে আমরা বোল্ড বেঙ্গলি পক্ষ থেকে এই কারণে আরো আপনার এই যে উদ্যোগ এখনো পর্যন্ত আপনি রেখেছেন, ছোটদের জন্য বাংলা বই লিখছেন, নানা রকম ভাবে বাংলা কিভাবে বিশেষ করে প্রবাসে চর্চা করতে পারে সেগুলো করছেন, সেটা। এবারে আমরা আরেকটা মূল প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে যে আপনার বই দূরের দুর্গা। ও, তার আগে যেটা আমি ভেবেছিলাম আপনার এই যে বাংলা শেখার ব্যাপারে যে কথাটা এতক্ষণ বললাম, তার সঙ্গে কিছুটা সাযুজ্য আহ, থাকে। এইখানে দূরের দুর্গায় একটা লাইন পড়ছিলাম, এই ইংল্যান্ডে বসে, এটা বোধহয় কত নম্বর পেজ, 9 নম্বর পেজ, এই ইংল্যান্ডে বসে বাংলা বই পড়া অবশ্যই অপ্রয়োজনীয়, অনাবশ্যক, কাল হরণের ব্যাপার। বিচক্ষণ মানুষ সময় নষ্ট করেন না, এরকম দুর্বলতার প্রশ্রয় দেন না। এটা অবশ্যই আপনি স্যাটারিক্যাল ভাবে লিখেছেন, কিন্তু কিন্তু এটা খুব ভালো লাগলো যে তখন আপনি যখন লিখছেন